আমাদের এই হেরিটেজ ট্যুরের একটা প্রধান আকর্ষণ ছিল আমাদের অবিরাম আম্রভক্ষণ। রাজশাহীতে যাব আর আম খাবো না, এটা হতে পারে না। আমাদের ছোটবেলায় আমরা যখন সিলেটে ছিলাম, আমাদের কাছে প্রধান আকর্ষণ ছিল মালদই আম। অনেক পরে জানলাম যে মালদহ জেলা, যেটা পশ্চিমবঙ্গে এখন আছে, মালদা জেলা বলে, এটাই মূলত আম উৎপাদনের প্রধান এলাকা ছিল। এবং একসময় এই রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ যে মহকুমা, এটা একসময় মালদহ জেলার অন্তর্ভুক্ত ছিল। সে কারণে এখন যেটাকে আমরা চাঁপাইনবাবগঞ্জ বলে জানি, যেটা রাজশাহী বিভাগের মধ্যে আছে, এবং এটাই হচ্ছে বাংলাদেশের আম্রবাগানের রাজধানী। মূলত এখান থেকেই সারা বিশ্বের আম, মানে সবচেয়ে সেরা আমগুলো এখানেই উৎপন্ন হয়। আজকে আমাদের এই হেরিটেজ ট্যুরের দ্বিতীয় দিনে আমরা যখন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই, কানসার্ট যে জায়গাটা, আসলে এই বিদ্যুৎ নিয়ে একটা বড় আন্দোলন হয়েছিল, ওই সময় একটা নাম হয়েছিল এই জায়গাটার। এই জায়গাটিতে এসে আমাদের বাস খানিকক্ষণের জন্য ধীর গতি হয় আমাদের নামার জন্য না, মূলত এই জায়গাটাতে একটা জটলা পাকে, একটা ট্রাফিক জ্যামের মতো অবস্থা। এবং এই সময় মূলত আমরা দেখি যে এই আমের বাজার, যেখান থেকে মূলত আম রপ্তানি হয়ে থাকে, আমের পাইকাররা এখানে বসেন, ছোট ছোট ঘর, বড় বড় ঘর, এবং প্রত্যেকটা ঘরের সামনেই সারি সারি নানা রকমের আম, নানা রকমের ক্যারেটের মধ্যে ভরা, নানা ওজনের আম, এবং এগুলো এখান থেকে সরবরাহ হয়ে থাকে। আমরা ডানে বামে যেদিকেই তাকাই শুধু আমের বাগান আর আমের বাগান। চাঁপাইনবাবগঞ্জের মধ্যে আমরা ঢুকে গেছি। আমাদের চারপাশে আসলে আর কোনো ক্ষেত নাই, আমের ক্ষেত। খোঁজ নিয়ে জানি যে এবছর রাজশাহীতে 19,602 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। গত বছরের চেয়ে এটা খানিকটা বেশি। এবং এবছরের যে হিসাব দেওয়া হয়েছে, তাতে বছরে 2,60,315 মেট্রিক টন আম নাকি উৎপাদন হবে। এই কানসার্ট থেকে যে আমগুলো সরবরাহ হয়, এটা হচ্ছে সবচেয়ে কম দামে এখান থেকেই মূলত কুরিয়ার করা হয়, এবং এখানে কেজি প্রতি 20 টাকা হিসাবে পরিবহন চার্জ ধরে থাকেন, কুরিয়ার সার্ভিসের চার্জ। কখনো কখনো এটা 40 টাকাও হয়ে থাকে প্রতি কেজির দাম। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এখানে বাগান থেকে মন আকারে বিক্রেতারা এদের কাছে বিক্রি করেন, এবং তারা কেজিতে হিসাব করে আমগুলো সরবরাহ করেন। প্রতি মনের দাম 1200 টাকা থেকে 2400 টাকার মতো হয়ে থাকে। আর কেজি প্রতি এখন যে আমটা আছে, ফজলি আম, এটার এখানে লোকাল মার্কেটে আমরা দাম শুনেছি 40 টাকা কেজি। 40 টাকার সাথে 20 টাকা যোগ করলে 60 টাকা কেজি পড়ে ঢাকায় গিয়ে পৌঁছাতে কুরিয়ার সার্ভিসে হলে। এটা খোলা বাজারে আমরা 80 টাকা 90 টাকা দামে ঢাকায় কিনে থাকি। এই বিস্তীর্ণ এলাকায় আসলে কেন আমের চাষ এত বেশি হয়, এটা নিয়ে আসলে আমার অনেক কৌতূহল। খোঁজ নিয়ে জানলাম যে আসলে এই এলাকার মাটি এবং এখানকার যে তাপমাত্রা এবং মাটি, এই দুটোর কারণে এই আমগুলোর স্বাদ এরকম হয়ে থাকে। এটা আসলে আমার যেমন স্যার চাঁপাইনবাবগঞ্জে নারিকেল বেশি হবে না, খুলনা যশোরেই হবে। এটা মাটি ভেদেই মনে হয়, আমি অত অভিজ্ঞ মানুষ না, সেই ক্ষেত্রে মাটির জন্যই হয়। যেমন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে যদি ধরি, এই চারা নিয়ে যদি বাংলাদেশের অন্য কোথাও কেউ ফলাতে চায়, এটা করছে স্যার, পাহাড়ে চলে গেছে। আমাদের গড়মতি হচ্ছে আমাদের শিবগঞ্জ থেকে শুরু। কত ধরনের টেস্টের আম হয়? আমাদের প্রায় 250 জাতের আম আছে চাঁপাইনবাবগঞ্জে। সবচেয়ে সেরা কোনটা? সেরা হচ্ছে খিরসাপাত, জিআই পণ্য। জানা গেল আম চাষের জন্য সূর্যের তাপ একটা প্রধান কারণ হয়ে থাকে। যে বছর আকাশ অনেক বেশি মেঘলা থাকে, সেই বছর আমের মিষ্টতা আসে না, এবং যে বছর সূর্যের তাপ সরাসরি আমের উপর পড়ে, সেই বছর সেই গাছগুলো থেকে আম অনেক মিষ্ট হয়।
আমাদের প্রায় 250 জাতের আম আছে চাঁপাইনবাবগঞ্জে। সবচেয়ে সেরা কোনটা? সেরা হচ্ছে খিরসাপাত, জিআই পণ্য। এটা সেরা হচ্ছে মিষ্টি ভালো, চোকা পাতলা, আটি পাতলা এবং টেস্টটাও সুন্দর। আমরা আসলে 4-5 জাতের আমের নাম জানি, কিন্তু খোঁজ নিয়ে অনেক বিচিত্র রকমের আমের নাম পেয়েছি আমি। সেগুলো হচ্ছে ক্ষীরভোগ, মোহনভোগ, রানী পছন্দ, হয়তো কোনো রানী এই আমটা পছন্দ করতেন, সিন্দুরা, সুবর্ণরেখা, নাক ফজলি, ফজলি, চিনি ফজলি, সুরমাই ফজলি, তোতাপুরি, মিছরিকান্ত, আম্রপালি। আমরা যে বাগানে এসেছি এইটাতে দেখি কতগুলো আম আছে, এগুলোর মধ্যে আবার ওরা বোরখার মতো কাপড় পেঁচিয়ে রেখেছে। আসলে আমটাকে চাঁপাইনবাবগঞ্জের আমটাকে আমরা ব্র্যান্ডিং করতে চাই, আমি মুখে বললে তো হবে না। এই কারণে আমরা নিরাপদ যদি বুঝাতে চাই, এই কারণে আমরা ব্যাগিং আম করেছি। এরপরে যে আমটা থাকছে ফ্রেশ থাকছে, পোকামুক্ত থাকবে, আচ্ছা, এইভাবে। এই কারণে আমরা ব্যাগিং করি, সমস্ত আম আমাদের ব্যাগিং করা। এগুলোকে বলে বেনানা ম্যাঙ্গো আম। খোসা একেবারে পাতলা, আমের আটি অত্যন্ত পাতলা এবং আঁশ কম, এবং পরিপক্ক একটা আমের ওজন 300 গ্রাম থেকে 350 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, মানে 3-4টা আমে 1 কেজি হয়ে যায়। এবং জুন মাসের শেষে এবং জুলাইয়ের শুরুতে এই আমটি পাকে। এটা অনেকটা আমাদের ল্যাংড়া আমের মতো। এটা হচ্ছে থাইল্যান্ড প্রজাতির একটা আম, দেখতে কলার মতো, এই কারণে শুরু হয়েছে ব্যানানা আম। এটা আমরা ওই হর্টিকালচার থেকে চারা সংগ্রহ করেছি 2006 সালে। আমরা যে বাগানে এসেছি এই বাগানটিকে অ্যাগ্রো ট্যুরিজমের অংশ হিসেবে দেখছেন এই বাগানের লোকজন। আসলে পর্যটকদের আকর্ষিত করার জন্য আমার প্রধান লক্ষ্য এগ্রো ট্যুরিজম এটাকে এস্টাবলিশ করা। এই এগ্রো ট্যুরিজম করলে তো আমাকে এখানে যেমন দোতলা কুড়ে ঘর করা আছে, ম্যাঙ্গো ট্রে করা আছে, সেচ ব্যবস্থাপনা আলাদা, সব কিছুই আমি ভিন্ন থাকতে চাই। এই কারণে মানুষ এখানে আসে। এবং খুবই মজার ব্যাপার, এখানে দেখি যে একটি আমের গাছ থেকে 2টো ভিন্ন জাতের আম হচ্ছে। এটা আমাকে খুব কৌতূহল করে তোলে যে একই গাছের 2টো ডাল থেকে 2 রকমের আম ফলছে এবং 2টো আমের স্বাদ 2 রকমের। এর কারণ কি এটা জানার জন্য আমরা তার কাছে গিয়েছিলাম। তিনি আমাদেরকে বলেন, এটা বাড়িফল এবং এটা স্যার ব্যানানা, একই গাছ থেকে? একই গাছ থেকে। এই গাছে 2 রকমের আম হলো? জি, এরকম অসংখ্য গাছ আছে। এই কি কারণে একই গাছে 2 রকম আম হলো? যেমন এটা ব্রাঞ্চিংটা হচ্ছে ব্যানানা, হ্যাঁ, ডগা, এটা হচ্ছে বাড়িফল। হেরিটেজ ট্যুরে আসা এই 80 জন স্থপতিদেরকে আপ্যায়ন করলেন এই নার্সারির অধিকারী। অবিরাম আম্রভক্ষণ চলতে থাকে এবং তার মাঝে মাঝে এখানে এই স্থানীয় ও শিল্পীদের একটা চমৎকার পরিবেশনা আমাদের জন্য। আমবাগান দেখা শেষ করে আমরা চলে আসি।